দিল্লির সুলতানরা যখন একের পর এক রাজ্য দখল করে কাঁপিয়ে দিচ্ছিলেন পুরো ভারত, তখন বাংলার এক সাধারণ সৈনিক পান্ডুয়ার মসনদে বসে ইতিহাস পাল্টে দেওয়ার ছক কষছিলেন। তিনি কেবল যুদ্ধ করেননি, তিনি ভাঙাচোরা জনপদগুলোকে জোড়া দিয়ে তৈরি করেছিলেন এক অখণ্ড সত্তা। আজ আমরা যাকে বাঙালি বলে গর্ব করি, সেই পরিচয়ের জন্মদাতা তিনি, শামসুদ্দিন ইলিয়াস শাহ। তলোয়ারের ধার আর কূটনীতির চালে কিভাবে তিনি দিল্লিকে হার মানিয়েছিলেন, চলুন দেখি বাংলার সেই প্রথম স্বাধীন সুলতানের অবিশ্বাস্য উত্থান। ভারতবর্ষে তখন দিল্লি সালতানাতের শাসন চলমান। মুহাম্মদ বিন তুগলক আসীন আছেন দিল্লির রাজসিংহাসনে। রাজ্যের মন্ত্রীদের মধ্যে মুহাম্মদের চাচাতো ভাই ফিরোজ বিন রজব বিশেষ প্রভাব ও প্রতিপত্তি বজায় রেখেছিলেন। আলী মুবারক নামে ফিরোজের এক বিশ্বস্ত কর্মচারী একদিন এক নওজোয়ানকে নিয়ে হাজির হলেন রাজদরবারে। করলেন ওই নওজোয়ানের চাকরির মিনতি। নওজোয়ানের নাম ছিল ইলিয়াস। তার মা ছিলেন আলী মুবারকের দাইমা। আলী মুবারকের উপর বিশ্বাস রেখে ইলিয়াসকে চাকরিতে নিযুক্ত করলেন ফিরোজ। সময় গড়িয়ে যেতে থাকলো। এমন সময় এক বজকট পাকালেন ইলিয়াস। ফিরোজের এক উপপত্তির সাথে গভীর প্রেমে মশগুল হয়ে গেলেন তিনি। সেই ঘটনা ফিরোজের কানে পৌঁছানোর পর তিনি ইলিয়াসের জামিনদারি আলী মুবারককে নির্দেশ দেন বিশ্বাসঘাতক ইলিয়াসকে পাকড়াও করার জন্য। কিন্তু ইলিয়াস এই বিপদের আজ আগে থেকেই টের পাওয়ায় মাকে নিয়ে দিল্লি থেকে পালালেন। ইলিয়াস আলী মুবারকের হাতছাড়া হওয়ায় মুবারকের উপর বেজায় চটলেন ফিরোজ এবং সাথে সাথে তাকে চাকরিচ্যুত করা হলো। ঘোর অপমানের শিকার হয়ে নতুন জীবিকার সন্ধানে দিল্লি ছেড়ে লখনৌতে এলেন আলী মুবারক। সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী আলী মুবারক লখনৌতির তৎকালীন প্রশাসক কদর খানের নজরে এলে তিনি আলী মুবারককে সেনাবাহিনীতে কোষাগার নিয়োগ দেন। একাগ্রতার সাথে সফলভাবে নিজ কাজ ঠিকঠাক মতো করায় তার সুনাম চারপাশে ছড়িয়ে পড়ল। তা কানে গেল ইলিয়াসেরও। আবারও তিনি এক চাকরির আর্জি করে আসলেন আলী মুবারকের নিকট। পূর্বের কর্মকাণ্ডের জের ধরে আলী মুবারক ইলিয়াসের উপর রেগে থাকাটাই স্বাভাবিক। হাতের নাগালে পেয়ে বন্দী করলেন ইলিয়াসকে। নিজ মা এবং দাইমার অনুরোধে মন গলে গেল আলী মুবারকের। তিনি ইলিয়াসকে ক্ষমা করে দিয়ে সপ্তগ্রামে আজমুল মুলকের সেনাবাহিনীতে চাকরি দেন। উচ্চ আকাঙ্ক্ষী ও বুদ্ধি কৌশলে পটু ইলিয়াস নিজ গুণেই 2 বছর পর সেনাপতি পদে উন্নত হলেন। কদর খানের মৃত্যুর পর ফখরুদ্দিন মুখলিস নামে এক ব্যক্তিকে লখনৌতির প্রশাসক হিসেবে নিযুক্ত করেন। আলী মুবারক আইনের এই লঙ্ঘন মেনে নিতে পারেননি বলে মুখলিসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ওই যুদ্ধে শোচনীয় পরাজয় বরণ করেন মুখলিস। ফিরোজাবাদ এবং লখনৌতির বাসিন্দারা আলী মুবারককে মেনে নেন তাদের অস্থায়ী শাসক হিসেবে। আলী মুবারককে তখন লখনৌতির শাসক হতে অনুরোধ জানিয়েছিলেন ইলিয়াস, কিন্তু নিয়মনিষ্ঠ আলী মুবারক তাতে সায় দেননি। সপ্তগ্রামে আজমুল মুলকের মৃত্যুর পর আলাউদ্দিন আলী শাহ এবং ফখরুদ্দিনের দেখানো পথে হাঁটেন ইলিয়াস। তিনি নিজেকে স্বাধীন শাসক হিসেবে ঘোষণা করেন। উচ্চ আকাঙ্ক্ষার মোহে অন্ধ হয়ে মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। ক্ষমতার লোভে পরোপকারী বন্ধু আলাউদ্দিন আলীর সাথে যুদ্ধ শুরু করেন তিনি। সেই যুদ্ধে যেভাবেই হোক আলাউদ্দিন আলীর দেহরক্ষীদের হাত করে ফেলেন ইলিয়াস। ফলে নিজ দেহরক্ষীদের হাতে খুন হন আলাউদ্দিন আলী। ইলিয়াস শাহ তখন হয়ে যান শামসুদ্দিন ইলিয়াস শাহ। বসেন লখনৌতি সপ্তগ্রামের গদিতে। ক্যালেন্ডারের পাতায় তখন 1342 সাল। পুরনো প্রথার খোলস ভেঙে প্রশাসনে কিছু পরিবর্তন সাধন করেন ইলিয়াস শাহ। ইতিহাস ঘাটলে দেখা যায় বিগত 100 বছরে মুসলিম শাসকেরা তাদের যুদ্ধবাহিনী সাজিয়েছেন ঘোড়ার উপর ভিত্তি করে। নিয়োগপ্রাপ্ত ঘোড়সওয়াররা সকলেই ছিলেন মুসলিম। এই নীতি থেকে বেরিয়ে আসেন ইলিয়াস। তিনি প্রশাসনিক কাজকর্মে অনেক হিন্দু ব্যক্তিকে নিযুক্ত করার পাশাপাশি সেনাবাহিনীতেও প্রচুর পরিমাণে হিন্দু লোকের সমাগম ঘটালেন। বাঙালি সেনাদের নিয়ে বৃহৎ আকারে পদাতিক সৈন্যবাহিনী গঠন করলেন তিনি। বাঙালি মাঝি মাল্লার সহযোগে গড়ে উঠল বিশাল নৌবহর, শুধুমাত্র ফখরুদ্দিনের হামলা ঠেকানোর জন্য। 2 বছরে সামরিক শক্তি বহুগুণে বাড়িয়ে সপ্তগ্রাম থেকে উড়িষ্যার দিকে পা বাড়ালেন তিনি। ওই আক্রমণ সামলাতে ব্যর্থ হলেন উড়িষ্যার সম্রাট নরসিংহ দেব এবং তার ছেলে ভানুদেব। একে একে জয়পুর, কটক, চিল্লা হ্রদ জয়ের পর ক্লান্ত হয়ে পড়লেন ইলিয়াস শাহ। তিনি ভাবলেন অনেক হয়েছে, এবার রণে ক্ষান্ত দেয়া যাক। লুটকৃত দ্বন্দ্বলত হাতি ঘোড়া নিয়ে নিজ এলাকায় ফিরে গেলেন তিনি। তবে কথায় আছে, উড়ে যায় পাখি রেখে যায় পালক। ইলিয়াস শাহের মাধ্যমেই উড়িষ্যার উপর বাংলার রাজনৈতিক কর্তৃত্বের উচ্চাকাঙ্ক্ষার বীজ বপন করা হয়। সফল হওয়া উড়িষ্যা অভিযানের ফলে আত্মপ্রত্যয়ে বলিয়ান হয়ে ওঠেন ইলিয়াস। এবার তিনি মনোনিবেশ করেন উত্তর সীমান্তের পার্বত্য দেশগুলোর দিকে। শতবর্ষ পূর্বে ইখতিয়ার উদ্দিন তিব্বত অভিযানে ব্যর্থ হয়েছে।
দিয়েছিলেন। সে চিন্তা মাথায় গেঁথেই 1350 সালে নিজ সেনাবাহিনী নিয়ে নেপালের দিকে এগোলেন তিনি। আগে নেপালি সৈন্যরা তাদের স্বতন্ত্র রণকৌশল আর অসম সাহসের বলে বখতিয়ার খলজির বাহিনীকে পরাস্ত করলেও আটকাতে পারেননি ইলিয়াসের বাহিনীকে। দুর্গম পার্বত্য এলাকায় অচেনা গিরিপথে নেপালি সেনাদের বীরত্বের সাথে হারান ইলিয়াস। আসা যাওয়ার সময় ব্যাপক লুটতরাজ চালান তিনি। কাঠমান্ডুতে গিয়ে ধ্বংস করেন পশুপতিনাথের মন্দির। কিন্তু দুর্গম পাহাড়ি অঞ্চলে বেশি দিন ক্ষমতা ধরে রাখা কষ্টকর হবে বলে তিনি সুযোগ মতো সেই স্থান ত্যাগ করেন। 1351 সালে সিন্ধু অভিযানে গিয়ে দিল্লির সুলতান মুহাম্মদ বিন তুগলক উদ্রাময়ের কবলে পড়লেন। এই উদ্রাময়ই প্রাণ কেড়ে নিয়েছিল তার। যেহেতু মুহাম্মদ বিন তুগলক সিংহাসনে বসার মতো কোনো উত্তরাধিকারী রেখে যেতে পারেননি, তাই দিল্লির সভাসদেরা অনেক সলা পরামর্শের পর তার চাচাতো ভাই ফিরোজ বিন রজবকে সিংহাসনে বসান। দিল্লির ক্ষমতা কেন্দ্রের পালে পরিবর্তনের হাওয়া লাগায় ব্যাপক ঝামেলায় পড়েন ইলিয়াস শাহ। কারণ তিনিই সেই ফিরোজ যিনি একসময় ইলিয়াসকে পাকড়াও করার নির্দেশ দিয়েছিলেন। ফিরোজ শাহ পূর্বের সেই বেইমানির প্রতিশোধ নেবেন বলে ঠিক করলেন। তবে মাথার উপর রাজ্য শাসনের ক্ষমতা বাড় থাকায় তিনি এবার পালালেন না। ভাবলেন আক্রমণের মাধ্যমেই মোক্ষম জবাব দিবেন ফিরোজকে। পুত্র সিকান্দরকে রাজধানীর দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি বিশাল ফৌজ নিয়ে 1351 সালে দিল্লির দিকে রওনা হন। শুরুতেই রাজা শক্তি সিংহ এবং কামেশ্বরকে পরাজিত করে ত্রিহুত দখল করে ইলিয়াস। দিল্লি লখনৌতির কৌশলগত কারণে এই ত্রিহুত ছিল এক গুরুত্বপূর্ণ এলাকা। অসম সাহসিকতার পরিচয় দিয়ে তিনি গনুক নদীর তীরে হাজিপুর নামে এক শহর নির্মাণ কাজে হাত দেন। ফিরোজ বিন রজব দিল্লির মসনদ সাজাতে ব্যস্ত থাকায় এদিকে নজর দিতে পারেননি। বিহারে দিল্লির প্রশাসক ইব্রাহিম বাইজু ইলিয়াসকে থামাতে এসে নিজের প্রাণ খোয়ান। টর্নেডোর বেগে ছুটতে থাকেন ইলিয়াস। পশ্চিমে এগিয়ে যাওয়ার সময় উত্তরপ্রদেশের চম্পারণ, গোরখপুর, বেনারস সবই করেন লন্ডভন্ড। ইচ্ছা ছিল এবার দিল্লির দিকে এগোবেন, কিন্তু তার পরামর্শদাতা তাকে বারণ করেন। বিহার অভিযান থেকে ফিরে তিনি ফখরুদ্দিনের ছেলে ইখতিয়ার উদ্দিনকে সুবর্ণগ্রামের সিংহাসন থেকে ক্ষমতাচ্যুত করেন। ফলে লখনৌতে পান্ডুয়া, সপ্তগ্রাম, সুবর্ণগ্রাম এসে পড়ল তার ক্ষমতার ছায়াতলে। এই পুরো রাজ্যের নাম তিনি দিলেন বাঙ্গালা। নিজেকে ঘোষণা করলেন শাহ ই বাঙ্গাল। তবে এই বাঙ্গালা বা বাংলা ছিল বঙ্গ থেকে আলাদা। তখন বঙ্গ ছিল এক জনপদের নাম, যা গড়ে উঠেছিল বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, নদিয়া অঞ্চল নিয়ে। বঙ্গসহ হরিকেল, সমতট, রাঢ়, তাম্রলিপ্ত, চন্দ্রদীপ্ত, গৌড় নামক জনপদ ছিল এই বাঙ্গালার অংশ। পরবর্তীতে মোগল শাসনামলে একে সুবা বাংলা, ইংরেজ শাসনামলে একে বেঙ্গল নামে নামকরণ করা হয়। ফিরোজ শাহ স্মরণে রেখেছিলেন ইলিয়াসের দুঃসাহসের কথা। বিষয়টি নিয়ে মোটেও সন্তুষ্ট ছিলেন না তিনি। ইলিয়াস শাহ যখন বিহার, উত্তরপ্রদেশে নিজের রাজ্য সীমানা বিস্তারে ব্যতিব্যস্ত, তখন 1353 খ্রিস্টাব্দে শীতকালে ইলিয়াসকে শায়েস্তা করার জন্য তিনি নিজ সৈন্য সামন্ত পরিচালনা করেন। গোরখপুর ত্রিহুত হয়ে ফিরোজ শাহ বাংলার রাজধানী পান্ডুয়াতে পা রাখেন। আগেভাগে বিপদ টের পাওয়ায় পান্ডুয়াতে অবস্থান না করে পূর্ব দিকে সরে যান ইলিয়াস শাহ। আশ্রয় নেন একডালা দুর্গে। পান্ডুয়া অধিগ্রহণের পর ফিরোজ শাহ বুঝলেন ইলিয়াস শাহ সেখানে আসেননি, তাই তিনি পৌঁছালেন একডালা দুর্গ পর্যন্ত। কিন্তু মুহুর্মুহু হামলার পরেও দুর্গ ভেদ করা সম্ভব হল না তার পক্ষে। নাছোড়বান্দা ফিরোজ শাহ দীর্ঘ 1 মাস অবরোধ করে রাখলেন অভেদ্য সেই দুর্গ। পথে কাটা হয়ে দাঁড়ালো তীব্র গরম, খাদ্য অভাব এবং মশার যন্ত্রণা। দিল্লির সুদক্ষ গোরাসওয়ারদের সাথে বাংলার পদাতিক সৈন্যের টক্কর হলো সামনাসামনি। এই যুদ্ধে প্রাণ দেন ইলিয়াস শাহর পাইকি মুকাদ্দম সহদেব। দিল্লির ইতিহাসবিদেরা অসম সাহসী এই বীরের নাম লিখে রেখেছিলেন স্বর্ণাক্ষরে। এদিকে 1 মাস পার হবার পর হঠাৎ আকাশ ভেঙে শুরু হলো ঝুম বৃষ্টি। ফিরোজ শাহর ঠাহর হলো। এভাবে একের পর এক দুর্গম মোকাবেলা করতে হলে তাকে বহু ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে। ইলিয়াস শাহ তাকে ধাওয়া করবেন, এই ভাবনায় পশ্চাদপসরণের ভান করে তিনি পিছিয়ে গেলেন কয়েক মাইল। কিন্তু কোনো প্রকার ঝুঁকি নেননি দক্ষ যোদ্ধা ইলিয়াস। তিনি বুদ্ধি এঁটে একটি অগ্রবর্তী সেনাদল পাঠান। প্রেরিত সেই সেনাবাহিনী ফিরোজ শাহের সেনাদল দ্বারা কচুকাটা হলো। ইলিয়াস শাহের মূল সেনাদল থাকে অক্ষত। অনন্যোপায় হয়ে ফিরোজ শাহ ইলিয়াস শাহকে সন্ধির প্রস্তাব পাঠালে তাতে সম্মত হন ইলিয়াস শাহ। কারণ বার্ধক্য ক্রমশই কাবু করে নিচ্ছিল ইলিয়াস শাহকে। যুদ্ধ বিগ্রহ সামলানোর মতো এত প্রবল শক্তি আর দুর্দমনীয় ইচ্ছা কোনোটাই তার অবশিষ্ট ছিল না শরীরে। 1354 সালে বর্ষায় দিল্লিতে ফিরে যান ফিরোজ শাহ। বর্তমান দিল্লির ফিরোজ শাহ কোটলা ক্রিকেট স্টেডিয়াম তার নামেই নামকরণ করা হয়েছে।
আমৃত্যু রাজ্যের সীমানা বিস্তার এবং শাসনে মনোযোগী ছিলেন ইলিয়াস শাহ। যোগ্য একজন শাসক হিসেবে নিজ পারদর্শিতার প্রমাণ দিয়েছেন তিনি। মুসলিম সুফি সাধকদের প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধা ছিল তার। আখি সিরাজউদ্দিন, আলাউল হক রাজা বিয়াবানির মতো সুফি সাধকদের জন্য তিনি মসজিদ ও খানকাহ নির্মাণ করেছিলেন। বিচক্ষণ এই সুশাসক জানতেন সালতানাতের রাজনৈতিক স্থায়িত্ব বৃদ্ধিকরণ এবং সুন্দরভাবে রাজ্য পরিচালনার জন্য হিন্দু সম্প্রদায়ের অভিমত উপেক্ষা করার সুযোগ নেই। তাই বহু হিন্দু কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়েছিলেন তিনি। পুরো ভারতবর্ষে বাংলার গুরুত্বকে জ্বলন্ত শিখার ন্যায় তুলে ধরেছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলার লোকদেরকে দিয়েছিলেন এক স্বতন্ত্র পরিচয়। 2,32,000 বর্গ কিলোমিটারের এক অঞ্চলকে তিনি বেঁধে দিয়েছিলেন একক রাজনৈতিক ও জাতিগত পরিচয়ে। 1358 সালে মারা যান তিনি। তার মৃত্যুর পর সিংহাসনে আসীন হন তার সুযোগ্য সন্তান সিকান্দার শাহ। আজকের ভিডিওতে এইটুকুই থাকছে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।